নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের একটি ছোট্ট নিবেদন। সুনীল গঙ্গোপাধ্যায়ের রানু ভানু উপন্যাসে একটি পর্ষদ আমরা পড়ে শোনাচ্ছি। এবারেও কবি লোক পাঠিয়ে রানুকে আনিয়েছে কাশি থেকে। তার বাড়ির আর কেউ আসেনি। রতি ও প্রতিমা তো যাবেই, মীরাকেও সঙ্গে নিল কবি। কবির গাড়িতে রানুর স্থান সবসময় কবির পাশে। সমতল ছাড়িয়ে গিরিপথের দু ধারের দৃশ্য বড়ই মনোরম। রানু হঠাৎ বলে উঠল, ওই দেখো না গিরির শিরে মেঘ করেছে গগন ঘিরে, আর করো না দেরি। কবি বললেন, তোমার এইটা মনে পড়লো? আমার তো যেটা মনে পড়েছে তার সাথে এখানকার প্রকৃতির কোনো যোগ নেই। মনে পড়েছে পুরনো একটা কবিতা। তুমি এটা পড়েছো? কর্ম যখন দেবতা হয়ে জুড়ে বসে পূজার বেদী, মন্দিরে তার প্রাসান প্রাচীর অভ্রবেদী চতুর্দিকে থেকে ঘিরে। তারপরে তারপরে ঠিক মনে পড়ছে না। কিছুটা পড়ে আছে, দৈনিকে আর সাপ্তাহিকে চাপতে হতো নকল সিংহনাথ। তুমি নিজেকে নিয়ে খুব মজা করো তো ভানু দাদা। নকল সিংহনাথ? মিটিং হলে আমি হতাম বক্তা, রিপোর্ট লিখতে হতাম তক্তা। না, হাত হতো তক্তা। রানু আরো হেসে গড়িয়ে পড়ল কবির কাঁধে। কবি বললেন, মাথায় একটা লেখা গজগজ করছে। এখানে মিটিংও নেই, কাজও নেই, মানুষজনের ভিড়ও নেই, তাই শুধু লিখবো আর গান গাইব। রানু বলল, আর? কবি বলল, হ্যাঁ, শ্রীমতী রানু দেবীর সাথে গল্প করব, অনেক অনেক গল্প। কবির ঘরে চওড়া একটা পালঙ্ক, ডান দিকে লেখার টেবিল, তার সামনে একটা বারান্দা। বারান্দা দিয়ে দেখা যাচ্ছে বাগান। বাগানে ফুলের অন্ত নেই। রানু বাগানে ঘুরে বেড়ায় বা কবির ঘরে থাকে। কবি যখন লেখাতে নিমগ্ন থাকে তখন শুয়ে থাকে পালঙ্কে। আবার কবি বাইরে কোথাও গেলে রানু ওখানেই থাকে। রথি ও প্রতিমা এটা দেখে অভ্যস্ত, কিন্তু মীরার চোখে কেমন যেন লাগলো। এক বিকেলে কবি গেছে পাশের বাড়িতে। রানু ঘরে শুয়ে আছে। মীরা দেখে বলল, ও কি রানু, কি করছিস? পুরুষ মানুষের বিছানাতে ওভাবে শুতে হয়? রানু বলল, পুরুষ মানুষ? কবি পুরুষ মানুষ? ও তো আমাদের ভানু দাদা গো। পৃথিবীর সব মানুষ একদিকে আর কবি অন্যদিকে। কবি তো শুধু ভানু দাদা। কখনো ভানু দাদা এই খাটে শুয়ে থাকলেও তো রানু তার পাশে শুয়ে কত কথা বলে যায়। মীরা বলল, বাবা মশাই লেখার সময় তার কাছাকাছি থাকুক তা পছন্দ করে না। উঠে আয়, উঠে আয় বলছি। বড়দের কথাতে অবাধ্য হতে শেখেনি রানু। তার কান্না এসে গেল। খানিক বাদে বোঝা গেল কবি ফিরেছেন। আর কিছুক্ষণ পর কবির গলায় ডাক শোনা গেল, রানু, রানু, কোথায় গেলে গো? ও রানু! সেই ডাক শুনে রানু তাকালো মীরার দিকে। মীরা কি বলবে বুঝতে না পেলে বলল, যা। কবি জিজ্ঞাসা করল, কোথায় ছিলে? কারুর নামে নালিশ না করে রানু বলল, এই তো এইখানে। কবি বলল, এই লেখাটা আমাকে এমন পেয়েছে, বুঝেছো, মানে একবার ফিরেই লিখতে বসে গেছি। হঠাৎ মনে হলো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা, কি নেই কি নেই। কবির গলা জড়িয়ে রানু জিজ্ঞাসা করলো, তুমি কি লিখছো ভানু দাদা? অনেক দিন আগে যখন এই ভানু দাদা ছিল ভানু সিংহ,
তখন ঠিক এইভাবেই নতুন বৌঠান জিজ্ঞাসা করত, রবি, এখন কি লিখছো তুমি? সেই দিনগুলো ফিরে এলো নাকি? রানু, রানু, আমার এই লেখাটার জন্য তোমার টাকাটা খুব দরকার। আমি একটা নাটক লিখছি। নাটক? কি নাম দিয়েছো? কবি বলল, যক্ষপুরী। পরে এই নামটা বদলে দেব। আমায় যে পাঠটা দেবে সেটা বড় করে লিখবে কিন্তু। তুমি তো এই নাটকের প্রাণ, হিরোইন, এই নাটকের নায়িকা। সে আবার হয় নাকি? লেখাতে এই মানুষগুলো আহ, যে যত্ন হয়ে পড়ে আবার সেই মানুষগুলো চিরকালীন হয়ে ওঠে। আমায় একটু পড়ে শোনাবে? শোনাবো। আরো কিছুটা লেখা হোক। তোমার নামটা কি দিয়েছি জানো? কি? তোমার নাম নন্দিনী। কেমন? তোমার পছন্দ? সে কি কোনো রাজার নন্দিনী? না, সে আকাশের, সে আলোর, সে মুক্ত বাতাসের, এ পৃথিবীতে যত কিছু সুন্দর, সে সব কিছুর নন্দিনী। ভানু দাদা, একদিন তোমার এই লেখা সারা পৃথিবীর মানুষ পড়বে। এই প্রথম এই লেখাটা আমি লিখতে দেখেছি। আমার যে কি ভালো লাগছে। রানু, রানু, তোমার এই ভালো লাগাটা আমাকে স্পর্শ করে দাও। পরের দিন রানু একরকম ফুল নিয়ে এলো। এ কি? এ তো রক্ত গরবি। হ্যাঁ, ভাবছি এই ফুলগুলো দিয়ে মালা গাঁথবো। কবি বলল, মালা গেথে রেখে দাও, যাকে তাকে দিও না। এই মালাটা রঞ্জনকে দেবে। রঞ্জন? রঞ্জনকে? কবি বলল, রঞ্জন আসবে, সে আসবে, তার জন্য প্রতীক্ষা করতে হবে। কয়েকদিন পরে মাঝরাতে রানুর ঘুম এলো না। ঘুম যেন নিরুদ্দেশ। রানু উঠে দাঁড়ালো বারান্দাতে। দেখলো কবির ঘরে বাতি জ্বলছে। পা টিপে টিপে রানু এলো দরজা খুলতে। খুলে দেখলো দুদিকে দুটি বাতি জ্বলছে। টেবিলে মাথা দিয়ে কবি ঘুমোচ্ছে, কলমটা নিচে পড়ে। রানু কলমটা তুলে কবিকে ডাকলো, ভানু দাদা, ভানু দাদা, ও ভানু দাদা। হ্যাঁ? ও, কবি চমকে উঠে বলল, কে? রানু, এসেছো? এসো এসো এসো। রাত অনেক হয়েছে, তুমি এখানে ঘুমিয়ে পড়েছিলে, ঘাড়ে ব্যথা হবে তো। ঠিক ঘুমিয়ে পড়েনি, আধ ঘুম আধ জাগরণ। যেন রানু, এই নাটকটার অনেক চরিত্র আমি শুনতে পাচ্ছিলাম। তা হোক, তুমি এখন শুয়ে পড়ো। হবে হবে, ঘুম তো আর পালাচ্ছে না। তুমি বসো তো চুপ করে, একটা গান শুনবে? এখন? হ্যাঁ, গাও। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওখো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, মুখে চমক দিয়ে তাই তো ডাকো। গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। গান শেষ হওয়ার পরে দুজনেই স্তব্ধ। কেটে গেল পল অনুপল। তারপর রানু বলল, দুঃখ জাগানিয়া শুনতে কেমন লাগছে ভানু দাদা? এর মানে কি? আমি খুবই সামান্য, তাই বুঝতে পারছি না।
তুমি একটু সামান্য নও গো রানু। তুমি জানোই না তুমি কতটা মাধুর্য আমাকে দাও। আমি আর কি দিই? আমি তো পাই। তুমি এত ব্যস্ত মানুষ, তাও আমার এত ছেলে মানুষই সহ্য করো। তুমি যে তুমি গো, তোমার ভালোবাসা আমার কাছে বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারের থেকেও বেশি। তুমি আমাকে ফেলে আসা যৌবন, ফেলে আসা নতুন বৌঠানের স্মৃতি ফিরিয়ে দিয়েছো। ভানু দাদা, তুমি কারোর সাথে আমার তুলনা করবে না। আমি রানু, তোমার নতুন বউঠানকে আমি চিনি না। ঠিকই তো, তুলনা করাটা আমার ঠিক হয়নি, উচিতও নয়। আচ্ছা, তোমাকে বরং আমার নাটকটা কিছুটা অংশ পড়ে শোনাই। যে এই জায়গাটা দেখো। বিশু পাগল, তুমি আমায় বলছো দুঃখ জাগানিয়া? তুমি যে আমার সমুদ্রের আগাম পারের দ্যুতি গো। যেদিন এলে এই চক্ষুপুরীতে, আমার হৃদয়ে তুমি নোনা জলে ধাক্কা দিলে পাগলি।